উৎস হচ্ছে ক্যালসিয়াম। Calcium is an essential element for body. Calcium takes only 1.5 to 2% of body weight. The body is unable to synthesize calcium itself. It can only get through absorption externally. Therefore, the body needs calcium for the whole life. আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি এটার এখন ব্যাখ্যাটা বলছি যে ক্যালসিয়াম আমাদের জীবনের উৎস। ক্যালসিয়াম আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের পুরো দেহের ওজনের 1.5 থেকে 2% হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের শরীরে নিজে নিজে উৎপাদন করতে পারে না। এই ক্যালসিয়ামটা আমাদের শরীরের বাইরে থেকে আসতে হয় এবং আমাদের পুরো জীবন জুড়ে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পুরো জীবন জুড়েই ক্যালসিয়াম দরকার। ক্যালসিয়াম আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং দেখা যায় যে আসলে নো ক্যালসিয়াম নো লাইফ, অর্থাৎ ক্যালসিয়াম বিহীন কোনো জীবনই কল্পনা করা যায়। এবং আমাদের প্রতিদিন 800 মিলিগ্রাম করে ক্যালসিয়াম আমাদের ন্যূনতম প্রয়োজন হয়। আমরা একজন মানুষ স্বাভাবিকভাবে, ধরেন আপনি ঘুমান, খান, নর্মাল কাজ করেন, আমরা যেগুলো করি, সকালে ঘুম থেকে উঠি, সারাদিন কিছু পরিশ্রম করি, তারপর আবার ঘুমাতে যাই, এই যে আমাদের ডেইলি লাইফ, এই ডেইলি লাইফে প্রতিদিন মিনিমাম 800 মিলিগ্রাম করে ক্যালসিয়াম একজন মানুষের প্রয়োজন, প্রতিদিন শরীরের প্রয়োজন। কারো আরো বেশি, যারা কঠোর পরিশ্রম করে, যারা বেশি কথা বলে, যেমন আমরা যারা ট্রেনার, তাদেরকে একটা ট্রেনিং এ প্রচুর কথা বলতে হয়। কথা বলার সময় আপনার শরীর থেকে ক্যালসিয়াম খরচ হয়, আপনি হাঁটতে সময় ক্যালসিয়াম খরচ হয়, মুভমেন্ট করলে ক্যালসিয়াম খরচ হয়, আপনি স্পোর্টস করলে ক্যালসিয়াম খরচ হয়। এভাবে দেখা যায় কারো কারো প্রতিদিন 2000 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হতে পারে। মিনারেল ইফেক্টস দেখেন, আমাদের পুরো দেহের 5% হচ্ছে মিনারেলস, তার মধ্যে 2% হচ্ছে ক্যালসিয়াম, যেটাকে বলা হয় এলিমেন্ট অফ দ্য লাইফ। আমাদের যে কোনো, কেন মিনারেলস কি দরকার, আমাদের এই খনিজ গুলা কেন দরকার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরিক, এরকম বিভিন্ন ধরনের মিনারেলস আমাদের বডির জন্য অত্যন্ত জরুরি। তো কেন দরকার দেখেন, আমাদের যে কোনো অর্গানিজম, নেসেসারি কম্পোনেন্ট অফ ফর্মিং অর্গানিজম করতে আমাদের এটা খুব জরুরি মিনারেলস। আমাদের বডির ইলেকট্রোলাইট, অর্থাৎ ওয়াটার এবং ইলেকট্রোলাইট, এটা ব্যালেন্স করার জন্য ক্যালসিয়াম দরকার। আমাদের শরীরের, আমাদের নার্ভ সিস্টেম, মাসেল সিস্টেমটাকে ঠিক রাখার জন্য আমাদের ক্যালসিয়াম দরকার এবং মিনারেল দরকার। এবং আমাদের ভাইটাল পার্ট অফ ফাংশনাল ম্যাটেরিয়ালস অফ আওয়ার বডি, আমাদের দেহের কিছু ভাইটাল পার্টকে ভালো রাখার জন্য মিনারেল অত্যন্ত জরুরি। একেবারে এখানে একটা স্ক্রিনে একটা আপনারা ছবি দেখতে পাচ্ছেন, অনেকেই ছবিটা দেখে হয়তো বা বুঝে ফেলতেছেন। এটা হচ্ছে আমাদের জীবনের শুরু। কিরকম? এটা হলো মাতৃগর্ভে অবস্থিত ডিম্বাণু এবং পিতার শুক্রাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু একটা মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয়, আমাদের প্রাণ তৈরি হয়, সেল তৈরি হয় মাতৃগর্ভে। দেখা যাচ্ছে বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেছেন যে একটা ডিম্বাণু, এই ডিম্বাণুকে নিষিদ্ধ করার জন্য কোটি কোটি শুক্রাণু একসাথে যাত্রা শুরু করে। এর মধ্যে থেকে একটি সাকসেসফুল শুক্রাণু শুধুমাত্র এই ডিম্বাণুটাকে নিষিদ্ধ করতে পারে। এবং সেই শুক্রাণুটা কোন শুক্রাণু? যার এই হেড এবং টেল শক্ত, বিশেষ করে হেড, এই হেডটা খুব শক্ত, কারণ এই আপনার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে এই ডিম্বাণুর দেয়াল ভেঙে শুক্রাণুকে ভিতরে ঢুকতে হয়, স্পার্মকে ভিতরে ঢুকতে হয়, এটাকে উর্বর করার জন্য, ফার্টাইল করার জন্য। তো এই দেয়ালটা ভাঙার জন্য এই শুক্রাণুর হেডের মাথাটা খুব শক্ত হতে হয় এবং যেটা ক্যালসিয়াম আবৃত। এখানে যদি শক্তিশালী ক্যালসিয়াম না থাকে তাহলে কিন্তু সেই সেলটা, সেই শুক্রাণুটা এই ডিম্বাণুর দেয়ালটা ভাঙতে পারে না। যে ভাঙতে পারবে, যার এই হেডে ক্যালসিয়াম খুব বেশি পরিমাণ আছে, সেটাই পারবে। অর্থাৎ এইভাবে দেখা যায় যে আমাদের জীবন শুরুতেই ক্যালসিয়াম একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। এই জন্য বলা হয় যে যার ক্যালসিয়াম নাই, যেখানে ক্যালসিয়াম নাই সেখানে জীবনও নাই, অর্থাৎ জীবন সৃষ্টি হয় ক্যালসিয়াম দিয়ে। এবং ক্যালসিয়াম, এই যে আমাদের বডির ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা 99% থাকে আমাদের হাড়ে, রিজার্ভ থাকে হাড়ে। আমরা আমাদের যে কঙ্কাল, এই কঙ্কাল তন্ত্রের মধ্যে 99% ক্যালসিয়াম থাকে, 1% ক্যালসিয়াম থাকে আমাদের ব্লাডে। এই 99% তো গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ 1%। কারণ আপনি দৈনিক চলাফেরা করেন, কথা বলেন,
যাই করেন না কেন চিন্তা করেন আপনার যে বডির বিভিন্ন সেলের ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়ামটা সেল সরাসরি আপনার বোন থেকে আনে না, হার্ট থেকে আনে না, কোথেকে নেয়? আপনার ব্লাড স্ট্রিম থেকে নেয়, মেন ফ্লো থেকে নিয়ে নেয়। এখন এই কারণে বডি তার ইকোলজিক্যাল সিস্টেমে সবসময় 1% কে টইটুম্বুর রাখে। অর্থাৎ আপনি ক্যালসিয়াম প্রতিদিন গ্রহণ করেন বা না করেন, বডি 1% ক্যালসিয়াম ঠিকই ব্লাড স্ট্রিমে জন্য রেখে দেয়। তাহলে আপনি যদি প্রতিদিন ঠিক মতন ক্যালসিয়াম না নেন, তাহলে এই 1% আসে কোত্থেকে? ওই যে বোন, হাড়ে তো ক্যালসিয়াম রয়েছে, হাড় থেকে ক্যালসিয়াম চলে আসে। এইভাবে হাড় থেকে যখন প্রচুর মানুষের ক্যালসিয়াম দরকার হয়, যদি ক্যালসিয়াম জাতীয় সাপ্লিমেন্ট বা খাবার যদি মানুষ পর্যাপ্ত না খায়, বডি তার দৈনন্দিন কাজ করার জন্য হাড় থেকে ক্যালসিয়াম নিয়ে নেয়। অর্থাৎ ব্যাংকের থেকে টাকা তুলে তুলে খা, এক সময় কি ব্যাংক ফাঁকা হয়, ঠিক আমাদের হাড় গুলো ফাঁকা হয়, এরপরে আমরা হাড়ের রোগে ভোগা শুরু করি। এর জন্য আমাদের ক্যালসিয়াম অভাব মানেই আমাদের মাথায় চলে আসে যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, আঙ্গুল ব্যথা ইত্যাদি ইত্যাদি, সর্বাঙ্গ ব্যথা, ওষুধ দেবার কথা। এর কারণ হচ্ছে আপনার শরীরের যে ক্যালসিয়াম প্রয়োজন প্রতিদিনের জন্য, সেটা আপনার খাবার তালিকায় না থাকলে বডি হাড় থেকে নিয়ে আসে, কঙ্কাল থেকে নিয়ে আসে। চিকিৎসা বিজ্ঞানীগণ দেখেছেন, যারা রেগুলার ক্যালসিয়াম ঠিক মতো না গ্রহণ করে 20 বছর বয়স, অর্থাৎ আপ টু 20 ইয়ার্স আমাদের হাড় বাড়ে নর্মালি, এরপর আর বাড়ে না, ফিক্সড হয়ে যায়। এরপরে ক্ষয় শুরু হয়। কিভাবে ক্ষয় হয়? 20 বছরের পরে দেখা যায় প্রতি বছর 1% করে 1% করে হাড়ের ক্যালসিয়াম আমাদের কমতে থাকে, কারণ বডির তো ক্যালসিয়াম দরকার। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একটু হাত জাগিয়ে দেখেন যে হ্যাঁ বুঝতে পারি। ওকে, থ্যাংক ইউ। আমি দু একজন হাত দেখতে পাচ্ছি, ধন্যবাদ। হ্যাঁ, তো এখন এই যে আমার 1% করে ক্যালসিয়াম যদি কমতে থাকে ইয়ারলি, তাহলে আমার বয়স যদি 40 হয়, তাহলে আমার 20 বছরে 20% কিন্তু হাড়ের ক্যালসিয়াম কমে গেছে। সুতরাং আমি হাড়ের বিভিন্ন সমস্যা ভুগবো। যদি আজকাল বাচ্চারা অনেক ক্যালসিয়ামের অভাব ভুগে, শিশু বাচ্চারা, কিশোর কিশোরীরা, কারণ কি? তাদের মাতৃ গর্ভে যখন একটা জাইগোট তৈরি হলো ক্যালসিয়াম দিয়ে, এরপর যখন ভ্রূণ তৈরি হয়, আস্তে আস্তে মায়ের গর্ভের ভিতর শিশু বড় হতে থাকে, তার কঙ্কালও তৈরি হতে থাকে, তখনও কিন্তু ক্যালসিয়াম দরকার হয়। তখন ওই মায়ের থেকে, মা যদি পর্যাপ্ত ক্যালসিয়াম না খায়, না গ্রহণ করে, এই শিশু মায়ের ব্লাড স্ট্রিম থেকে এই ভ্রূণ ক্যালসিয়াম কালেক্ট করে, কিন্তু সেটা অনেক সময় পর্যাপ্ত নাও হতে পারে। ফলে এই জন্মের সময় ক্যালসিয়ামের অভাব নিয়ে আমাদের অনেক শিশুরা জন্মাতে পারে, বা পরবর্তীতে তার ফুড হ্যাবিটের কারণে ক্যালসিয়ামের অভাব হতে পারে। দেখেন, আমরা একটু হাড় এবং বোন ভেসেলের ক্যালসিয়ামের ইন্ডিকেশন অফ ক্যালসিয়াম লস, এটা লসটা একটু দেখিয়ে যে হাড়, এটা একটা মনে করেন হাড়ের ভিতর কি রয়েছে? ক্যালসিয়াম রয়েছে। ব্লাড ভেসেলেও ক্যালসিয়াম রয়েছে। ব্লাড ভেসেলের ক্যালসিয়াম সবসময় প্রয়োজন বডি সেল। আমরা একটু স্ক্রিনটা দেখি। যে দেখেন, এই বোনের থেকে ক্লাস তৈরি হয়, যেটা থেকে এই উচ্চ ক্লাস প্যারাথাইরয়েডের মাধ্যমে বোন থেকে ব্লাড স্টিলের সেলে ক্যালসিয়াম গুলো চলে যায়, এভাবে চলে যায়। এভাবে যেতে যেতে সবসময় এটাকে রেডি রাখে। হ্যাঁ, আর আবার ব্লাড থেকেও আবার বনে যায়। যখন আপনার খাবার, আপনি পর্যাপ্ত ক্যালসিয়াম খান, বনে চলে যায়। দেখেন, যেটা আমি একটু আগে বললাম, বিগিনিং ফ্রম দ্য 20 ইয়ার্স people start to lose 1% ক্যালসিয়াম ইয়ার। এইভাবে ব্লাড স্ট্রিম এবং ক্যালসিয়াম, হাড়ের মধ্যে ক্যালসিয়াম আদান প্রদান। যদি আপনার বেশি, আপনার যদি মেন ব্লাড স্ট্রিমে ক্যালসিয়াম কম থাকে, তাহলে ওখান থেকে অস্টিওক্লাস্ট হিসেবে এটা ক্লাস চলে আসবে। আর যদি এখানে বেশি থাকে, বনে যাবে হোমিওসিস্টেসিসের মাধ্যমে। এটা ক্যালসিটোনিনের মাধ্যমে এইভাবে দেখা যায় যে বোন এবং স্ট্রিমের মধ্যে একটা ক্যালসিয়াম বলতে চলে আসো। তো ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি সিম্পটম, যেমন ইনফ্যান্টস, চলে আসো, নবজাতক, তাদের কি হতে পারে? নাইট ক্রাই, রাত্রে কাঁদবে, সারা রাত কাঁদতেছে। হ্যাঁ, অনেক আমরা বুঝতে পারি না কেন বাচ্চা কাঁদে। অনেক সময় ক্যালসিয়ামের অভাব থাকতে পারে। তারপরে পিজিয়ন চেস্ট, বুক চেপে যাওয়া, প্রেসার, অ্যালোপেসিয়া, এক্স লেগ, ও লেগ, রিকেটস, এরকম শিশু বাচ্চাদের হয়, মানে নবজাতকের। চিলড্রেন, যাদের অনেক বাচ্চাদের ট্যাক্স হয়, পা পেশির যন্ত্রণা হয়, মনোযোগ কম, তারপরে এপিলেপসি, পার্শিয়াল এপিলেপসি, অর্থাৎ একটু হামাগুমার মতন হতে পারে, অ্যানেক্সেরিয়া, তারপরে
দাঁতের সমস্যা, দাঁত দেরিতে ওঠা, খুব সহজে ঠান্ডা লেগে যাওয়া ইত্যাদি বাচ্চাদের ক্যালসিয়ামের অভাবে সিমটম। যারা কিশোর কিশোরী তাদের কি হতে পারে, ইয়ংস্টার, তাদের বা উঠতি বয়সী তরুণ, ফ্রিকোয়েন্ট টায়ার্ডনেস। একটা তরুণ বাচ্চা ছেলে কিন্তু সে একটু খেলাধুলা করলে টায়ার্ড হয়ে যায়, একটু কোথাও গেলে টায়ার্ড হয়ে যায়, সবসময় একটা ফ্যাটিকে ভুগে, পিঠে ব্যথা ভুগে, প্রায় ঠান্ডা লাগে, যে কোনো বিষয়ে তীক্ষ্ণ বা খিটখিটে মেজাজ হয়, এটাও কিন্তু তরুণ বাচ্চাদের এরকম হয়। প্রেগনেন্ট উমেন গর্ভকালীন সময়ে উইক উইথ ব্যাক অ্যান্ড পেইন ইন লেগ, ক্র্যাম্পস হয়, জয়েন্ট পেইন হয়, এডিমা হয়, পা ফুলে যায়, হাই ব্লাড প্রেশার হয়ে যায়, এগুলা কিন্তু কিছু লক্ষণ। তো আমরা সবাই এগুলোর সাথে টুকটাক পরিচিত, যেন শর্টলি বলতেছি। মিডল অ্যান্ড ওল্ড এজ, যাদের মধ্যবয়স্ক এবং বয়স্ক মানুষ, তাদের উইক উইথ ব্যাক, পেন ইন লেগ, কনভালশন ইন লেগ অর্থাৎ পেশি টেনে ধরা, জয়েন্ট পেন, অস্টিওপোরোসিস, এই সমস্ত রোগগুলো হয় মিডল ওল্ড এজে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য, কি বলে আর্থ্রোক্লোরোসিস, রক্তনালীগুলো শক্ত হয়ে যাওয়া, এইসব খেলা দরকার নাই, এটা বলে দাও। ডিজিজ, এই স্টাইলে খেলা দরকার নেই, এরকম খেলা দরকার নেই। ডায়াবেটিস বেড়ে যাওয়া, বলো, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ক্যান্সার হয়ে যাওয়া, দূরে ওরাও জানে, শুনুক। অনেক ধরনের রোগ এই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি। আসমা, তো দেখেন আসলে বলে যে এইসব খেলা দরকার নাই, চলে আসো, এরকম খেলা দরকার নাই। এটা কোন ধরনের খেলা? বডি থেকে ক্যালসিয়াম অটোমেটিক কমে যায়, বলো জানো ওরা শুনে। এটা হবেই, বার্ধক্য আমাদের জীবন আসবেই, কিন্তু এই প্রসেসটাকে যাতে ডিলে করা যায়। নরমাল বোন, হ্যাঁ, বোন স্ট্রাকচারটা চেঞ্জ হয়। দেখেন নরমাল বোন গুলো এরকম থাকে, আমরা এক্সরে করলে দেখতে পারি। হ্যাঁ, এক্সরে করলে আমরা দেখতে পারি অস্টিওপোরোসিস, চেঞ্জ বোন। একটু আমাকে ট্রেনিং এর মাঝখানে বলতে হচ্ছে, আমাদের সিনিয়র লিডাররা যখন ট্রেনিং এর ব্যাপারে জানেন না, তখন আসলে একটু হতাশই হতে হয়। কারণ এখানে আমরা প্রচুর লোক এখানে জয়েন করেছেন, এখানে প্রায় 40-র বেশি লোক জয়েন করেছেন, অনেকেই ক্লাসরুমেও প্রোগ্রামটা দেখছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। কিন্তু আমাদের সিনিয়ররা জানে না শিডিউলটা কার, যার কারণে এক একজন সিনিয়র একটু পর পর আমাকে ফোন দিয়ে চলছে। সিনিয়রদেরও জানা উচিত যে আসলে কে, যেহেতু এটা আমাদের অনলাইন ট্রেনিং এবং কোম্পানির ঘোষিত ট্রেনিং, যে মুহূর্তে আমি ট্রেনিং এ ব্যস্ত, দুবার কেটে দেওয়ার পর আবার ফোন দিয়েছেন, আমি নাম মেনশন করছি না, কিন্তু তারও জানা উচিত। হ্যাঁ, তিনি একজন সিনিয়র লিডার, দুজন আমাকে বারবার ফোন দিচ্ছে। এনি হাও আমি কেটে দিছি এখন। তো বোন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। তো আমাদের সময় যদি কম, আমি একটু ফাস্ট বলি। দেখেন কারেন্ট ক্যালসিয়াম ইনটেক্ট, আমরা একটা যদি এটা একটা মানে ওভারঅল একটা সার্ভে, সেটা হচ্ছে একটা শিশু প্রতিদিন, মানে ইনফ্যান্ট মানে কি, নবজাতক, তার প্রতিদিন দরকার 400 মিলিগ্রাম ক্যালসিয়াম এভারেজ তার জন্য। কিন্তু দেখা যায় তার মায়ের দুধ বা অন্যান্য কারণে মায়ের শরীরে ক্যালসিয়ামের অভাব থাকতে পারে, বিভিন্ন কারণে সে 200 মিলিগ্রাম মতো ইনটেক করে, তাহলে তার ডিফিসিয়েন্সি প্রতিদিন থেকে যায় 200 মিলিগ্রাম। শিশুদেরও সেম, অর্ধেক। প্রায় সবারই দেখেন, বিশেষ করে অ্যাডাল্টদের এরকম অর্ধেক, কিন্তু যারা একটা বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু অনেক বেশি ডিফিসিয়েন্সি হয়। তারা তত খাদ্য ভাসের সাথে পরিচয়, অনেকে খেতে চায় না, বিভিন্ন ধরনের খাবার অনীহা ইত্যাদি কারণে অন এভারেজ আমাদের সবারই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হয়। তো এই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি আমরা দূর করার জন্য কি করতে পারি? খাবারের বাইরে বিকল্প আমাদের একটা ট্রেনিং আছে, দেয়ার আর 22 রিজন টু টেক ফুড সাপ্লিমেন্ট। আমরা হয়তো বা একদিন এটা অনলাইনে বা অফলাইনে এই ট্রেনিংটাও করাবো, যে 22টা প্রধান কারণ রয়েছে কেন আপনি ফুড সাপ্লিমেন্ট খাবেন। কারণ ফুডে আপনার শরীরে পর্যাপ্ত নিউট্রিশন আসতেছে না, নিউট্রিয়েন্ট আসতেছে না। তো ক্যালসিয়াম সোর্স অলওয়েজ যেটা কামদা ফার্স্ট, সেটা হচ্ছে আমাদের দুই ধরনের ক্যালসিয়াম বাজারে পাওয়া যায়। একটা হচ্ছে ইনঅর্গানিক ক্যালসিয়াম, যেগুলো মেনলি কন্টেন্টস লাইমস্টোন, মার্বেল, টর্টোশেল, সিশেল ইত্যাদি, প্রবাল ইত্যাদি, এগুলা বা চুনা পাথর ইত্যাদি থেকে ক্যালসিয়াম কালেক্ট করা হয়। এটা হচ্ছে ইনঅর্গানিক ক্যালসিয়াম বা ড্রাগ। আর অর্গানিক ক্যালসিয়াম যেগুলা, সেগুলা মেনলি কনসিস্ট অফ অ্যানিমালস বোন, বিভিন্ন পশুর হাড় থেকে যেটা তৈরি করা হয়, এটা হচ্ছে অর্গানিক ক্যালসিয়াম। তো আমাদের বডির জন্য আসলে বেসিক দরকার কিন্তু অর্গানিক ক্যালসিয়াম। ইনঅর্গানিক ক্যালসিয়াম এটা ঔষধ আকারে আছে, অর্গানিক ক্যালসিয়াম গুলো আসলে খাবার আকারে আছে, বিশেষ করে টেনশন ক্যালসিয়াম।
হ্যাঁ, সুতরাং আসলে আমাদেরকে এখন থেকে ক্যালসিয়াম শুরু করতে হবে। আপনার আমার ক্যালসিয়ামের অভাব থাকতেই পারে, নো টাইম টু ডিলে, এখন ডিলে করা যাবে না, কারণ টিএনসির ক্যালসিয়াম হচ্ছে পৃথিবীর সেরা ক্যালসিয়াম। ফিচার অফ টিএস ক্যালসিয়াম দেখেন, আমাদের যে ক্যালসিয়াম, বিশেষ করে নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম ধরনের অন্যগুলো আছে, হ্যাঁ, হাই ক্যালসিয়াম কন্টেন্ট। তারপরে আপনার অ্যাবজর্বেশন হাই, 95%, 95.8% 5 মিনিটে আমাদের এই ক্যালসিয়ামটা শরীরে অ্যাবজর্ব করে। ক্যালসিয়াম এবং ফসফরাসের যে অনুপাত 2:1 এখানে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। এটার পিএইচ ভ্যালু 7। আপনারা আমাদের ক্যালসিয়ামের যে ডেমনস্ট্রেশন সেখানে আমরা দেখি পিএইচ ভ্যালু 7। নো ক্যাটালাইজ, নো সাইড ইফেক্ট, কোন ধরনের তলানি তৈরি করে না, কোন ধরনের পাথর, কিডনি পাথর, স্টোন বা আমাদের গলব্লাডার স্টোন এগুলো তৈরি করে না, কোনো ক্যাটালাইজ তৈরি করে না, কোনো সাইড ইফেক্ট নাই। হ্যাঁ, এটা ক্যালসিয়াম সিরিজ গুড টেস্ট, এবং আমাদের ক্যালসিয়াম সিরিজ বিভিন্ন মানুষের উপযোগী করে তৈরি করা হয়। হ্যাঁ, মাল্টি ফাংশনাল নারিশমেন্ট, গুড ফর লাইফ এন্ড হেলথ, ভিটামিন, ফসফর অর্থাৎ ফসফরাস, ফেরিক, ম্যাগনেসিয়াম, এরকম নানান ধরনের অ্যামাইনো অ্যাসিড এটার ভিতরে রয়েছে। ক্যালসিয়ামের সাথে আরো অনেক ধরনের উপাদান এখানে মেশানো হয়েছে, যার জন্য এটা খুবই চমৎকার। এবং এটা টিএনসির নিজস্ব প্যাটেন্ট প্রোডাক্ট, এবং এই টিএনসি ক্যালসিয়াম জাতীয় পণ্যের কারণে এ পর্যন্ত সারা বিশ্ব থেকে 8 টাইমস গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। আমরা আমাদের হেডকোয়ার্টারে গেলে মিউজিয়ামে দেখতে পাই টিএনসি ক্যালসিয়ামের কত ধরনের সার্টিফিকেট অ্যাওয়ার্ড রয়েছে। তো টিএনসি ক্যালসিয়াম সিরিজ কেন? কারণ আমাদের ক্যালসিয়াম গুলি বেশ কয়েকটা ভাগে বিভক্ত। একটা হলো নিউট্রিশনাল সুপার ক্যালসিয়াম, যেটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য। ক্যালসিয়াম ফর ডায়াবেটিক, যেটা সুপার ক্যালসিয়াম উইথ মেটাবলিক ফ্যাক্টর, এটা একসঙ্গে দুটি কাজ করে, ক্যালসিয়ামের অভাব দূর করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে। আরেকটা রয়েছে চিলড্রেন ক্যালসিয়াম, শিশুদের জন্য, 0 থেকে 12 বছর বয়স্ক বাচ্চাদের জন্য। আরেকটা ক্যালসিয়াম আমাদের রয়েছে ক্যালসিয়াম প্লাস লেসিথিন, যেটা আমাদের ব্রেন সেল, মেমোরি সেলটাকে ডেভেলপ করার জন্য। তো ক্যালসিয়াম আর লেসিথিন, এটা আমরা ক্যালসিয়াম সম্পর্কে আমরা বুঝতে পারলাম। লেসিথিনও একটা ফসফোলিপিড, যেটা আমাদের প্রত্যেকটা সেলের মেমব্রেনের জন্য দরকার, বিশেষ করে ব্রেন সেলের জন্য। এর জন্য ক্যালসিয়াম লেসিথিন আমাদের ব্রেনের জন্য অনেক চমৎকার একটি প্রোডাক্ট। তো আমাদের এই ক্যালসিয়াম গুলা HACCP সার্টিফাইড, ন্যাচারাল, সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক, বেস্ট সেলিং, এবং মানে ওয়ার্ল্ড ওয়াইড 38 ইয়ার্স ধরে এই কোম্পানি, 34 ইয়ার্স ধরে এই কোম্পানি প্রোডাক্টগুলি সেল করতেছে, বেস্ট সেল প্রোডাক্ট, এবং বেস্ট সেলার হিসেবে আমাদের বিভিন্ন ধরনের রিওয়ার্ড পেয়েছে। তো ক্যালসিয়াম কিভাবে আমাদের দেহকে সহযোগিতা করে? আমাদের হাড় শক্তিশালী করে, আমাদের হার্ট শক্তিশালী করে, ব্লাড ডেভেলপ করে, আমাদের কোলনটাকেও ভালো রাখে ক্যালসিয়াম। দেখেন এই টিএনসি ক্যালসিয়াম কোলন কিন্তু অ্যাবজর্ব হয় আমাদের ইন্টেস্টাইনে, সুতরাং আমাদের ফাস্ট গ্রহণ করি এবং ক্যালসিয়াম গ্রহণ করে খুব দ্রুত কাজ করবে। আমাদের নার্ভ সিস্টেমটাকে ডেভেলপ করে ক্যালসিয়াম, আমাদের পেশিকে শক্তিশালী করে ক্যালসিয়াম। এবার আসেন আমরা একটু সেলফ চেকলিস্ট করি ক্যালসিয়ামের, ওই আপনার ইসের প্রথম এই প্রসেস যে সেলফ চেকলিস্ট ইন্টেস্টাইনাল হেলথ, এখানে আমরা একটু সেলফ চেকলিস্ট করতে পারি। According to your age, check the items corresponding to your symptom, check mark। হ্যাঁ, আপনার এজ কত আছে, তো সেটা আমরা একটু দেখি। দেখেন সেলফ চেকলিস্ট ফর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। 1 নাম্বার ফর চিলড্রেন, এটা হলো বাচ্চাদের জন্য। পুর স্লিপিং, যে সমস্ত বাচ্চারা ঘুমায় কম, পুর স্লিপিং, যদি পুর স্লিপিং হয় ঠিক মারবে। হ্যাঁ, অ্যাবডোমিনাল পেন থাকে, ডায়রিয়া থাকে, ক্র্যাম্পস থাকে, পেশির যন্ত্রণা থাকে। ব্রেস্ট বোন পেন, ব্রেস্ট বোন পেন মানে আমাদের এই যে এখানে কতগুলো রিবস আছে, হ্যাঁ, এই বুকের খাঁচা, এইগুলা ব্যথা করে, এই কলার পর ব্যথা করে, যদি বাচ্চাদের খেয়াল করবেন। এক্স শেপ, ও শেপ পা হয়ে যায়, এবং নখের মাথাগুলা, দাঁতের মাথাগুলা সাদা হয়ে যাচ্ছে, অনেকে বলে ফুল পড়ে যায়, আসলে এটা সাদা হয় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। হ্যাঁ, খাবারের প্রতি অনীহা, তারপরে ডে টাইমে যে কোনো ফিটনেস এনি ডে টাইম, ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট, তারপর লার্নিং টু ওয়াক লেট, ঠিক মতন মানে হাঁটে, দেরিতে হাঁটা শিখে, 13 মাস বয়স হয়ে গেছে এখন হাঁটে না, তারপরে দাঁত দেরিতে উঠে, তারপরে চুল কম উঠে, তারপরে কোনো মানে স্বাস্থ্যবান না, দুর্বল, এই সমস্ত যদি চেক মার্ক হয় তাহলে বোঝা যাবে এই বাচ্চাটার ক্যালসিয়ামের অভাব রয়েছে।
চেন চেকলিস্ট, অবজার্ভ গ্রোয়িং পেন, টিনেজার যারা অবজার্ভ দ্য গ্রোয়িং পেন, বড় হবে সেখানে দেখেন ব্যথা, মানে তার প্রায় ব্যথা হয় কিনা শরীর, তারপরে কোনো কিছুতে মনোযোগী হতে পারে না, সহজে ক্লান্ত হয়ে যায়, খাবার ঠিক মতন খেতে চায় না, দাঁত হাড়ের গঠন ঠিক মতন হয় না, অ্যালার্জি, ঠান্ডা, হাঁচি, কাশি লেগেই আছে টিনেজারদের জন্য। তারপর আপনার ইয়ং অ্যাডাল্টদের জন্য যে ফ্রিকোয়েন্ট, এটা লিস্টলেস না, এটা রেস্টলেসনেস হবে, যে সে সহজে বিশ্রাম নেয় না, খুব চঞ্চলতা থাকে, হ্যাঁ, তারপর মানে এক জায়গায় মনোযোগ ধরে রাখতে পারে না, খুব সহজে অ্যালার্জি, ঠান্ডা হয়, পা পেশির যন্ত্রণা হয়, কোমর ব্যথা হয়। তারপরে এরকম আরো আছে প্রেগনেন্ট মহিলাদের টিথ লস, দাঁতের সমস্যা, দাঁত নড়ে যায়। তারপরে আপনার বিভিন্ন ধরনের পেশির যন্ত্রণা হয়, পিঠ ব্যথা, ঘুম হয় না, রক্ত শূন্যতা দেখা দেয়, পেটের সমস্যা দেখা দেয় ইত্যাদি। এরকম আরো রয়েছে যারা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, তাদের কিছু চেকলিস্ট রয়েছে, অলমোস্ট সেম জিনিস। আপনারা স্ক্রিনশট রেখে এগুলো চেকলিস্ট গুলো করতে পারেন। 3 matter about calcium. Calcium in the eyes of scientists. বিজ্ঞানীদের চোখে ক্যালসিয়াম কি? ক্যালসিয়ামকে বলা হয় জীবনের উৎস। আমাদের শরীরে 2% ওয়েট হচ্ছে ক্যালসিয়াম। আমাদের বডির প্রতিদিন 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। 99% আমাদের ক্যালসিয়াম থাকে হাড়ে, 1% থাকে বোনে, ব্লাড স্ট্রিমে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো ফাংশন অফ ক্যালসিয়াম, ক্যালসিয়াম আমাদের দাঁত এবং হাড় গঠন করে, আমাদের বিভিন্ন ধরনের এনজাইম শরীরের সাথে মিশতে সহযোগিতা করে, আমাদের নার্ভ এবং মাসেল সিস্টেমটাকে ভালো রাখতে ক্যালসিয়াম সহযোগিতা করে, আমাদের জয়েনিং ইন ব্লাড কোলাগেশন, হরমোন সিক্রেশন, মেইনটেনিং অ্যাসিড বেস ইকুইভ্যালেন্ট, ফ্লুইড রেগুলেশন, মানে সব মিলিয়ে আমাদের ডেভেলপ করতে, ফিজিক্যাল ফাংশন গুলোকে ডেভেলপ করতে ক্যালসিয়ামের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুড প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ক্যালসিয়াম সাপ্লিমেন্টিং, সায়েন্টিফিক ক্যালসিয়াম সাপ্লিমেন্টিং ইমপ্রুভিং অ্যাবজর্পশন প্লাস রিডিউসিং লস। অর্থাৎ আমরা যদি সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক বিজ্ঞানসম্মত ক্যালসিয়াম ব্যবহার করি, তাহলে আমাদের শরীরের জন্য এটা উপকার বয়ে আনবে। কিভাবে দেখেন, আমাদের শরীর পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করবে, অনেক সময় শরীর মানে আপনার কেমিক্যাল ক্যালসিয়াম অনেকগুলো শরীর অ্যাবজর্ব করতে পারে, বের করে দেয়, কিন্তু এই ন্যাচারাল ক্যালসিয়ামটা শরীরটা খুব সহজেই নিতে পারে, এবং এর সাথে সাথে ভিটামিন সি, ভিটামিন ডি, এই জিনিসগুলো এটার সাথে থাকার কারণে এটা টোটালটা ব্যালেন্স হয়ে যায়। প্রতিদিন ক্যালসিয়াম গ্রহণ করা যতটুকু দরকার, একটু আগে ওই 4টার কথা আমি ডিটেলস আলোচনা করছি। যে সমস্ত খাবারে নরমালি ক্যালসিয়াম থাকে, যেমন দুধ, প্রতি 100 গ্রাম দুধের মধ্যে 104 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকতে পারে, হ্যাঁ। তারপরে আপনার চিজ, পনির, ডিমের কুসুম, এই যে ডিমের কুসুম, আজকাল অনেকে ডিমের কুসুম খান না, যে হার্টের সমস্যা হবে, এটা একটা, যাই হোক, পক্ষ বিপক্ষ অনেক মন্তব্য আছে, কিন্তু ডিমের কুসুমেও ক্যালসিয়াম থাকে, লেসিথিন থাকে, পিনাট, তারপরে এরকম বিভিন্ন খাবারের ভিতরে ক্যালসিয়াম আছে। কিন্তু দেখা যায় দুর্ভাগ্যজনক হলো সত্য, এমনকি ভাতেও কিন্তু ক্যালসিয়াম আছে, কিন্তু 100 গ্রাম ভাতে মাত্র 13 মিলিগ্রাম, হ্যাঁ। তো সবসময় যে ভাত খারাপ তা না, আছে, ভাতেও আছে। তো বিভিন্ন ধরনের খাবারে পাওয়া যায়, কিন্তু দেখা যায় আমরা যে খাবার খাই, এই খাবার তালিকাটা আমরা ওইভাবে আসলে ম্যানেজ করে খেতে পারি না, যে পর্যাপ্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, হ্যাঁ, এটা আমরা অনেক সময় বিভিন্ন কারণে পারি না। তো আমাদেরকে আসলে সাপ্লিমেন্টিং করতেই হবে, মানে ফুড সাপ্লিমেন্ট ক্যালসিয়াম আমরা খাবারের বাইরেও ব্যবহার করতে হবে, বিশেষ করে টেনশন ক্যালসিয়াম, কারণ এটার স্টার ক্যালসিয়াম বলা হয়, এবং এটার চারিত্রিক বৈশিষ্ট্য কি? অ্যাবজর্বেশন, সলিউবিলিটি এবং ক্যালসিয়াম কন্টেন্ট, ন্যাচারাল কন্টেন্ট। এই জন্য এটা খুবই উপকারী। দেখেন, কয়েকটা বিশেষ কারণে টেনশন ক্যালসিয়াম সেরা: মাল্টি ফাংশন নিউট্রিশনাল নিউট্রিয়েন্ট সোর্স, কম্প্রিহেন্সিভ নিউট্রিশন সোর্স, তারপরে কি হাই অ্যাবজর্বেশন রেট, প্রচুর, আমাদের শরীরে 5 মিনিটে 95% শরীরে অ্যাবজর্ব করে নেয়। এটা হাই কন্টেন্ট অফ ক্যালসিয়াম, জৈব ক্যালসিয়াম, গুড টেস্ট উইথ মাল্টিপল টেস্ট, অর্থাৎ যে কোনো বয়সের মানুষের জন্য আলাদা, সেটা শিশুদেরটা আলাদা, প্রাপ্তবয়স্কদেরটা আলাদা, ডায়াবেটিস রোগীদের জন্য আলাদা। ক্যালসিয়াম এবং ফসফরাসের অনুপাত 2:1, যেটা
খুব দৃঢ়ভাবে এখানে মেনটেন করা হয় এবং রিমার্কেবল ইফেক্ট বা গ্রেট ইফেক্ট, অর্থাৎ ব্যবহারে হ্যাঁ বংশের পরিচয় নাকি হ্যাঁ। ক্যালসিয়ামের পরিচয়, টিএনসির বংশের পরিচয়। যে ক্যালসিয়াম গ্রহণ করবে সে বুঝতে পারবে এটা কতটা কার্যকরী। আমাদের নিউট্রেট ক্যালসিয়াম এরকম আছে, পাওয়ার বক্স আকারে আমাদের দেশে আসে। এক একটা বক্সের ভিতরে 10টা করে স্যাসেট থাকে। এই স্যাসেটটা আপনি গরম পানি বা অন্য কিছু উপাদানের সাথে, দুধ, চা, এটার সাথে মিশিয়ে খেতে পারেন। হাইপার ক্যালসিয়াম, ক্যালসিয়াম যেটা মেটাবলিক ক্যালসিয়াম বলা হয়, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত চমৎকার, যেটা আপনার সিটিওয়াই সমৃদ্ধ, একসঙ্গে দুটি কাজ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং ক্যালসিয়ামের অভাব দূর করে। বাচ্চাদের জন্য চিলড্রেন নিউট্রিট ক্যালসিয়াম, আর একটা লেসিথিন ক্যালসিয়াম, ইতিমধ্যে আমরা এটা জেনেছি। তো কেস শেয়ারিং, আমরা আমাদের বাংলাদেশে বহুত কেস শেয়ারিং আছে। আমি এটা শেষ করব, শেষ করার আগে 400 বছর আগের একজন মানে চিকিৎসক, চাইনিজ চিকিৎসকের গল্প দিয়ে শেষ করব। বিএনকিউ, যিনি যেনাকে তৎকালীন সম্রাট ওনাকে সম্মান দিয়েছিল যে একজন মেডিকেল সায়েন্টিস্ট এবং মিরাকুলাস ডক্টর হিসেবে বিএনকিউ কি। তো এখন কিন্তু বিএনকিউরা ছিল 3 ভাই, এই 3 ভাই ডাক্তার ছিল, কিন্তু সবচেয়ে বেশি যিনি ফেমাস ছিলেন তিনি ছিলেন বিএনকিউর বড় ভাই, একেবারে টপ। দ্বিতীয় জন সেকেন্ডারি স্টেজের ফেমাস ছিল, কিন্তু বিএনকিউ তত ফেমাস ছিলেন না, কিন্তু তিনি সম্রাটের চিকিৎসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তখন সম্রাট একদিন তাকে জিজ্ঞেস করলো যে তোমার আমাদের আর 5 মিনিট সম্ভবত আছে, আমি 1 মিনিটের মধ্যে শেষ করব, যে তোমার বড় ভাইয়ের এত সুনাম, তোমার মেজো ভাইয়েরও সুনাম, কিন্তু তোমার এত সুনাম নাই, কিন্তু আমি জানি তুমি ভালো। তো তখন বললো দেখো, আমার যে বড় ভাই সে মানে সে যেটা করতে পারে সেটা হচ্ছে, সে যে রোগগুলা সিরিয়াস হয়ে যায়, মানুষ যখন সিরিয়াস রোগে আক্রান্ত হয় সে সেই রোগগুলা ট্রিটমেন্ট করে। মানুষ যখন একবার কমপ্লিটলি রোগী হয়ে যায়, সে বিভিন্ন ধরনের ইনজেকশন ব্যবহার করে, বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী ব্যবহার করে, কাটাছেঁড়া করে, এবং মানুষ খুব যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার কাছে গেলে যে তারা কিছুটা উপকার পায়। ফলে এই কথাটা সবাই এক মুখে 2 মুখে এভাবে করতে করতে সারা সমাজে ছড়িয়ে গেছে এবং সবাই তার ভক্ত হয়েছে। সেকেন্ড হচ্ছে আমার দ্বিতীয় ভাই, সে রোগ প্রাইমারি পর্যায়ে থাকলে কিছু ট্রিটমেন্ট করতে পারে, যে একটা রোগটা আর্লি স্টেজে, তো মানুষ মনে করে যে ও আচ্ছা, রোগ, তাকে ছোট ডাক্তার হিসেবে মনে করে যে ছোটখাটো রোগের ট্রিটমেন্ট করে, বড় ভাই বড় রোগের ট্রিটমেন্ট করে। আর আমি আসলে রোগী রোগকে ওই ট্রিটমেন্ট করি না, আমি আমাদের যাতে রোগ না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেই। এই জন্য আমার ফ্যামিলির বাইরে তেমন কেউ আমার ছিলেন। হ্যাঁ, কিন্তু আমরা অলমোস্ট 3 ভাই একই জায়গায় পড়াশোনা করছি, একই গুরু আন্ডারে ছিলাম। আসলে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় রোগের ট্রিটমেন্ট করেই সে বড় ডাক্তার হয়েছে, আর যারা দেখা যাচ্ছে রোগ প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট করতে পারে তাকে বলা হচ্ছে ছোট ডাক্তার, আর যে রোগ প্রতিরোধ করতে পারে সে কোনো ডাক্তারই না, এরকম একটা ধারণা। যদিও এটা পরবর্তীতে অ্যানসিয়েন্ট যিনি যেমন সম্রাটের চিকিৎসক নিয়োগ পেয়েছে, তাহলে সেই লোকটা, তাহলে সে তখন এটাই প্রচার হয়েছে যে আসলে সেই সেরা ডাক্তার যে রোগের প্রতিরোধ করতে পারে। যদিও এই সিনারিটা কিন্তু এখন আমাদের দেশে আবার চলে আসছে, বা বর্তমান সমাজে আবার চলে আসছে। হ্যাঁ, আপনার বড় ধরনের রোগ যে ট্রিটমেন্ট করতে পারে সেই বড় ডাক্তার। আসলে এই বড় ধরনের রোগ যে না হয় সেটার জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের কার্যক্রম, আমাদের টিএনসির কার্যক্রম। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমাদের সময় কম, আসলে একসাথে অনেক আলোচনা করা আমাদের ইচ্ছা থাকলেও উপায় থাকে না। তো এই মুহূর্তে যতক্ষণ সময় আছে আমাদের হাসান ভাই বলতে পারবেন, ওই সময়টুকু হয়তো 2-3 মিনিট আছে, আমরা কোনো প্রশ্ন থাকলে নিব। তো সবাইকে তার আগেই আমি ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। তো ফর্মালি আমি বিদায় নিচ্ছি, তারপরে আপনাদের প্রশ্ন উত্তর পর্বের জন্য আমি রয়েছি যতক্ষণ সময় আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।